মোল ফ্র্যাকশন, মোল ভগ্নাংশ খুব লাগবে, এইসব জিনিসগুলো সব সময় কাজে লাগবে তোমার, ঠিক আছে। মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ জিনিসটা কি আমাদের একটু দেখিয়ে দিই। ধরো সাপোজ এটা একটা কন্টেনার, এই দ্রবণ পড়ালে কিছু কন্টেনার আমি এঁকে নেব, উফ। এখানে একটা দ্রবণ রয়েছে, সাপোজ কিসের দ্রবণ, কোন একটা দ্রাব্য পদার্থের দ্রবণ রয়েছে। দুটো পদার্থ রয়েছে, একটা হচ্ছে এ পদার্থ আর একটা হচ্ছে বি পদার্থ, একটা হচ্ছে এ পদার্থ আর একটা হচ্ছে বি পদার্থ এখানে মেশানো হয়েছে। এখানে এ এর ধরো সাপোজ N1 মোল এখানে মেশানো হয়েছে, এই বি এর হচ্ছে ধরো সাপোজ N2 মোল হচ্ছে এখানে দ্রবীভূত রয়েছে, ঠিক আছে। আচ্ছা, N1 আর N2 এখানে আমি এরকম করে দিচ্ছি, এর হচ্ছে N1 মোল, ঠিক, এর হচ্ছে N1 মোল আর এর হচ্ছে N2 মোল এখানে দ্রবীভূত রয়েছে, ঠিক আছে। যদি তোমাকে বলে যে এখানে এ এর মোল ভগ্নাংশ কত, তাহলে তুমি কি করে ক্যালকুলেট করবে? তোমাদের সেই ছোটবেলাকার কথা মনে আছে? ছোটবেলা যখন তুমি ছোট ছিলে, যখন তুমি শৈশবে ছিলে, কচি ছিলে, ক্লাস 9-এ 8-এ 9-এ যখন পড়তে, তখন ছোট ছিলে তো, তখন তোমাদের ওই আংশিদারি কারবারের গল্পগুলো পড়ানো হতো না? গল্প নয়, অঙ্ক। এরকম বলতো না, রাম শ্যাম দুজন হচ্ছে নান্টু পিন্টু দুজন 3:2 অনুপাতে, 2:3 অনুপাতে মূলধন নিয়ে ওরা হচ্ছে ব্যবসা শুরু করলো। ব্যবসার শেষে যদি 50,000 টাকা যদি লাভ হয়, তাহলে কে কত করে ভাগ পাবে? তোমরা কি করতে তখন? আগে প্রথমে আনুপাতিক ভাগ হার বের করতে না? 2:3 হলে কি করতে? 2 বাই টোটাল 2+3 এরকম করে করতে না? আর এটা হচ্ছে নান্টুর, আর পিন্টুর কত হচ্ছে 3/2+3 এরকম করতে। মানে যদি 2:3 যদি রেশিওতে যদি ব্যবসা শুরু করতো, তাহলে তোমরা কি করতে? নান্টুর হচ্ছে আনুপাতিক ভাগার কত হতো 2/2+3, আর এর কত হতো, পিন্টুর হতো 3/2+3, এটা হতো। এটাও সেই একই রকম প্যাটার্নে হবে। তোমাকে যদি কখনো বলে যে এর মোল ভগ্নাংশ কত, আচ্ছা মোল ভগ্নাংশকে এক্স, ছোট এক্স দ্বারা ডেজিগনেট করা হয়, আর এ এর যেহেতু মোল ভগ্নাংশ তাই এক্স এ লিখলাম। তোমাকে কখনো 1 2 এটা সেটাও হতে পারে। তাহলে যেহেতু এ এর মোল ভগ্নাংশ করতে চাইছি, ক্যালকুলেট করতে চাইছি, তাহলে এক্স এ লিখলাম। এক্স এ ইকুয়ালস টু কি হবে, যার তুমি মোল ভগ্নাংশ বের করছো, এখানে এক্স হচ্ছে মোল ভগ্নাংশ, এ এর বের করছো, তাই এই সাফিক্সে এ দিয়েছি, সরি সাফিক্সে বলছি, এটা হচ্ছে সাবস্ক্রিপ্টে এ দিয়েছি। এক্স এ ইকুয়ালস টু হবে যার তুমি মোল ভগ্নাংশ বের করতে চাইছো, ওই দ্রবণে তার মোল সংখ্যা, তার মোল সংখ্যা কত গো, N1, তার মোল সংখ্যা হচ্ছে N1, তাহলে উপরে থাকলো N1 ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। এখানে কি করতে, এই দুজন টোটালকে হচ্ছে নিচে রাখতে, আর যার হচ্ছে যেই পরিমাণটা সেই সেই অনুপাতটাকে উপরে রাখতে। এর ক্ষেত্রেও N1 হচ্ছে তার নিজস্ব মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা কত, N1 প্লাস হচ্ছে N2। এইটা খেলা শেষ, ঠিক আছে। যদি বি এর যদি মোল ভগ্নাংশ যদি বের করতে চাও, বি এর মোল ভগ্নাংশ এখানে কি হবে বলো? বি এর মোল ভগ্নাংশ, বি এর মোল ভগ্নাংশ হচ্ছে এখানে এক্স বি বলবো, এক্স বি। তাহলে বাবু এক্স বি সমান এখানে বলবো স্যার তার মোল সংখ্যা কত, তার মোল সংখ্যা হচ্ছে কত, বাট এক্স বি হচ্ছে তার মোল সংখ্যা কত, N2, N2 ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা, তাহলে N1 প্লাস হচ্ছে N2, N1 প্লাস হচ্ছে N2, এইটা হচ্ছে তার মোল ভগ্নাংশ। তাহলে এইভাবে কিন্তু আমরা, যদি তিনটে কম্পোনেন্ট থাকতো কোনো অসুবিধা নেই, N1 N2 N3 যদি থাকতো, তাহলে N1 ডিভাইডেড বাই N1 প্লাস N2 প্লাস N3, N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2 প্লাস N3, এরকম করে হতো যদি তিনটে কম্পোনেন্ট থাকতো। ব্যাপারটা বুঝতে পেরেছো? তো এই হচ্ছে মোল ফ্র্যাকশন। এবার তুমি দেখো এক্স এ প্লাস এক্স বি কে তুমি যোগ করে দাও, এক্স এ প্লাস হচ্ছে এক্স বি যদি তুমি করে দাও, এক্স এ প্লাস হচ্ছে এক্স বি যদি করে দাও, তাহলে দেখো N1 বাই N1 প্লাস N2 প্লাস এই পাশে এক্স বি তুমি যোগ করে দাও N2 ডিভাইডেড বাই N1 প্লাস হচ্ছে N2, কমন নিয়ে নিলে কি হয়ে যাবে, নিচে থাকবে N1 প্লাস N2, উপরে থাকবে N1 প্লাস N2, কমন নিয়ে নিলে এইটা তো, এটা তো সমান, তাহলে এটা একে এক, এক ইন্টু N1 মানে এটা, তাহলে কাটাকুটি হয়ে গেলে 1 হয়ে যাচ্ছে। তাহলে মোল ভগ্নাংশের যোগফল সবসময় হচ্ছে 1 এর সঙ্গে সমান হবে, ঠিক আছে। এই জিনিসগুলো এখানে লেখা রয়েছে। এবার তুমি বলো মোল ভগ্নাংশ, এখানে সব জিনিসগুলো আমি পড়িয়ে দিচ্ছি। মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন বলা হয়, ইংলিশ টার্মটা খেয়াল রাখবে, এদেরকে কি বলা হয়, মোল ফ্র্যাকশন, মোল ভগ্নাংশ বা হচ্ছে মোল ফ্র্যাকশন। তাহলে মোল ফ্র্যাকশন ইকুয়ালস টু কি হবে, দ্রবণে উপস্থিত কোন উপাদানের মোল সংখ্যা
তাহলে যেটার বের করছো তার মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রবণে উপস্থিত সমস্ত উপাদানের মোট মোল সংখ্যা, সমস্ত উপাদানের মোট মোল সংখ্যা। ঠিক আছে, উষ্ণতার উপর নির্ভরশীল নয়, অবভিয়াসলি দেখো মোল ফ্রাকশন তো দুটো মোলের অনুপাত, তাহলে মোলই উষ্ণতার উপর নির্ভর করে না, তাদের অনুপাত তো উষ্ণতার উপর নির্ভর করবে না। আচ্ছা, দ্রাবকের মোল ভগ্নাংশ x1, আচ্ছা এটা এমনি জাস্ট দিয়েছে, এখানে ধরে নেওয়া হয়েছে এটা হচ্ছে দ্রাবক, এটা হচ্ছে দ্রাব্য পদার্থ, তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশ হবে তার মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল, এরকম করে দেওয়া রয়েছে আর কি। দ্রাবক বা দ্রাব যেটা বলতে পারো, যেটার মোল ভগ্নাংশ বের করবে, এখানে দ্রাবক দেওয়া রয়েছে। তো তুমি এইরকম নয় যে সবসময় x1 মানে দ্রাবক, কিন্তু পরের দিকে তোমাদের এটা শেখানো হবে যখন তোমাদের কলিগেটিভ প্রপার্টি হবে, ও সেখানে তোমাদের শেখানো হবে যে ওয়ানটা দ্রাবকের ক্ষেত্রে ইউজ করা হয়, টুটা দ্রাবের ক্ষেত্রে ইউজ করা হয়। বাট এখানে তুমি ইন জেনারেল তুমি শেখো যে যে কম্পোনেন্ট হোক না কেন, দ্রাবক হোক বা দ্রাবক হোক, যেটা দেবে সেইটার হচ্ছে মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা, দ্যাটস ইট। আচ্ছা, দ্রাবের মোল ভগ্নাংশ N2 বাই, এখানে N2 কে এখানে দ্রাব হিসাবে ধরে নিয়েছে আর কি, আর N1 হচ্ছে দ্রাবকের মোট মোল সংখ্যা, আর N2 হচ্ছে দ্রাবের মোট মোল সংখ্যা। আর এখানে দেখো x1 প্লাস x2 মানে x a xb যেটা আমি ধরেছি সেটাই আর কি, তাহলে সেটার যোগফল সবসময় 1 হবে, অর্থাৎ মূল ভগ্নাংশের যোগফল সবসময়ের জন্য একের সঙ্গে সমান হবে। ক্লিয়ার? সুন্দর করে বুঝতে পেরেছো?